পাবনার সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ, কবি ও সাংস্কৃতিক কর্মী মনোয়ার হোসেন জাহেদী। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকেও শুভ সকাল। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আমরা প্রত্যেক মাসে আমরা চেষ্টা করি যে আমাদের ঢাকার বাইরের যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে কথা বলবার। সেই ধারাবাহিকতা আমরা পাবনায় এসেছি এবং পাবনায় তো আপনি অনেক পরিচিত একটি মুখ। আপনার কেমন লাগছে রাঙা সকালে? আমার খুব সুন্দর লাগছে, আমার হৃদয় স্পন্দিত হচ্ছে, আমি আলোকিত হচ্ছি, আনন্দিত হচ্ছি। জি, আপনার কাজ, আপনার বইগুলো সম্পর্কে তো আমরা অবশ্যই শুনতে চাইব, তবে তার আগে আপনার ছোটবেলা সম্পর্কে একটু শুনে নিই। ছোটবেলা কোথায় কেটেছে আপনার? আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সেই সূত্র ধরে আমি জীবনের প্রথম পর্যায়ে কেটেছে আমার বগুড়ায়। তারপরে কর্মজীবনে আমার স্বীয় জীবনেও আমি বগুড়াতে একসময় ছিলাম। আচ্ছা। আর রংপুরে লেখাপড়া করেছি, অবশেষে পাবনা রাজশাহী ইউনিভার্সিটি। কিন্তু আপনার জন্ম তো বোধহয় পাবনাতে? জন্মটা আমার পাবনাতেই। আচ্ছা আচ্ছা। কিন্তু শৈশব কেটেছে বগুড়াতে। শৈশব, কৈশোর, যৌবনটা আবার বগুড়াতে ছেড়ে তো সেই শৈশবের দিনগুলো কেমন ছিল সেগুলো যদি বলতেন। শৈশবে বগুড়ার স্মৃতিটা খুব স্পষ্ট নয়, তখন তো আমি একান্তই শিশু বলা চলে, শিশু ক্লাসে পড়ি। আমার সবচেয়ে বেশি স্মৃতিময় জীবনের দিনগুলো কেটেছে রংপুরে, যেখানে আমার শিল্প, সাহিত্য, এগুলো সাংস্কৃতিক বিকাশ, জীবনের পূর্ণতা যদি কিছু থাকে তা রংপুর থেকেই আমার তার। রংপুরে স্যার কত বছর বয়সে গিয়েছিলেন? রংপুরে আমি ক্লাস 4-5 থেকে বিভিন্ন স্থানে পড়াশোনা করেছি। বিশেষত রংপুর শহরেই আমার সবচেয়ে বড় স্মৃতির শহর। জি, শম্পা, আমরা বোধহয় জানি যে তিনি 9 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। অনেক আদরের ছিলেন। তা তো বটেই। বড়রা সবসময় আদরের হয়, আমিও বড় এবং আমি সবসময় বেশি আদর পেয়েছি। আচ্ছা, বলুন স্যার। যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি ছোটবেলায় আপনার স্বভাব কেমন ছিল, মানে আপনি চঞ্চল ছিলেন নাকি শান্ত চঞ্চলই ছিলাম? মানে দুষ্টু ছিলেন? অনেক কৌতূহল ছিল। বগুড়ার কথা বলি, আমার তো খুব কৌতূহল হতো বিদ্যুৎ আসে কেমন করে, সেই বিদ্যুতের ঘরটা কোথায়, ওদের মা বাবা কোথায়, এইভাবে বিদ্যুতের সেই যে কেন্দ্র সেটা দেখার খুব উৎসাহ ছিল। অথবা আমার ক্লাস 4-এই আমার মামার সঙ্গে, জানি না সে সিনেমার নামটা তো মনে নেই আদৌ, তো গিয়েছিলাম। তারপরে ওরা কোথায় গেল, ওরা কোথায় থেকে আসলো, এই জাতীয় একটা সর্বদাই কৌতূহল হতো। আচ্ছা, সেই হিসেবে তো আপনার বিজ্ঞানী হবার কথা ছিল, কিন্তু আপনি হয়ে গেলেন। সে তো আর কি বলবো, মানুষ চেয়েছে একটা, হয়ে গেছে আর একটা। এরকম তো জীবনের সবার জীবনেই ঘটনা ঘটে থাকে। তো ছোটবেলার মনে হয় আপনার অনেক ঘটনা আছে, তার মধ্যে একটি মনে হয় আপনি কবিতা লিখেছিলেন কোন একটা কারণে, সেটা সম্পর্কে জানতে চাই। কবিতাটা লিখেছিলাম আজকে, যেমন ধরুন এত ম্যাটারনিটি হাসপাতাল হয়েছে, ক্লিনিক হয়েছে, তখন তো আর এইসব ছিল না। তখন মাতৃসদন বলতে মাদেরকে চলে যেতে হতো মায়ের বাড়িতে। আমার মা তদ্রূপ আমার একটি ভাইয়ের জন্ম কালেই পূর্বাহ্নেই সেখানে চলে গিয়েছিলেন গ্রামের বাড়ি, এই পাবনা শহরের পদ্মা নদীর ধারে, যমুনা নদীর ধারে, দুঃখিত, যমুনা নদীর ধারে একটি গ্রাম নানাবাড়ি, সেখানে গিয়েছিলেন। সেখানেই আমার ভাইটি জন্মগ্রহণ করে। তখন আমি একাকী, পরীক্ষার সময় আমি মায়ের সঙ্গে যেতে পারিনি, এই ছিল আমার অন্তরের বেদনা। লুকিয়ে লুকিয়ে তখন কেঁদেছি। একদিন গোপনে মাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছিলাম, বইয়ের ভিতরে রেখেছিলাম। বাবা সেটা দেখে ফেলেছিলেন। আমি ভাবলাম না জানি কত রাগান্বিত হবেন। বাবা না খুব স্নেহ মাখা সুরে বললেন, এটা তোমার লেখা? আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, হ্যাঁ, এটা আমার লেখা। বাবা খুশি হলেন এবং এরপর থেকে আমাকে উৎসাহ দিলেন। এই আমার সাহিত্য জীবনে অঙ্কুর কামের যে ছোট্ট বালকের শুরুই হয়েছিল মাকে দিয়ে, মাকে লেখা কবিতা দিয়ে, তার ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে। কতটুকু উজ্জ্বল হয়েছে, আপনি সাংস্কৃতিক অঙ্গনে কতটুকু দ্যুতি ছড়িয়েছেন, সেগুলো ছোট্ট নমুনা আমি একটু দর্শকদের জানাতে চাই। দর্শক, আজ আমরা পাবনা স্টুডিও থেকে কথা বলছি কবি এবং সাংস্কৃতিক কর্মী মনোয়ার হোসেন জাহেদের সাথে। স্কুল জীবন থেকে তার সাহিত্য চর্চা শুরু হয়। পরবর্তীতে তার লেখা কবিতা প্রকাশিত হয় পূর্বদেশ, ইত্তেফাক, সংবাদ, গণকণ্ঠ, মুক্তকণ্ঠ, এরকম আরও অনেক সংবাদপত্রে। শুধু দেশেই নয়, ভারতের কালি কলম, সমানুক, অনুত্তম, অন্যদিন ইত্যাদি সাহিত্যপত্রেও তার কবিতা প্রকাশিত হয়েছে।
পাশাপাশি তিনি গদ্য লিখেছেন, যার মধ্যে প্রকাশ পেয়েছে অনন্ত ঘুমের দেশে, শতাব্দীর ছায়াপথে, এডওয়ার্ড কলেজ, শতাব্দী বিদ্যাপীঠ, রাধানগর মজুমদার একাডেমি, বাংলা ছন্দের পাঠশালা সহ আরও অনেক গবেষণাধর্মী বই। 2001 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশ হয় রবীন্দ্রনাথ কবিতার ফুল বইটি। দীর্ঘ 35 বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন তিনি। লেখালেখি ও শিক্ষকতার পাশাপাশি তিনি পাবনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, যেটি আমি বারবার বলছিলাম। মনোয়ার হোসেন জাহিদি পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার লগ্ন থেকেই এর সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় 2 যুগ পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাবনা জেলার প্রথম সংগঠক ছিলেন তিনি। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে কবিতা লিখে আপনি বাবার কাছে প্রশংসা পেয়েছিলেন, আবার আপনি এটাও বলছিলেন যে শুরুতেই যে আপনার রংপুর, আপনার সাহিত্যের যে উন্মেষ, চেতনার যে উন্মেষ ঘটে সেটা রংপুর থেকে, সেটা কিভাবে, সেই স্মৃতিটা জানতে চাই। রংপুরে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমার বেশ কিছু বন্ধু ছিল। তখন আমরা হাতে লেখা পত্রিকা করতাম। শুধু পত্রিকা নয়, যেমন ধরেন তখন পূর্বদেশ নামক একটি পত্রিকা ছিল, টয়নবী সার্কুলার রোড, ঢাকা থেকে বেরোতো। সেখানে সেই ছোটদের আসরের সদস্য হওয়া, সেখানে লেখা পাঠানো এবং প্রতিনিয়ত ওই অপেক্ষায় থাকা, সপ্তাহে ওই দিন লেখা প্রকাশ পাবে, কোথায় লেখা, কোথায় হঠাৎ লেখা পেলাম। কি আনন্দ, কি অফুরন্ত আনন্দ সেদিন। আমার লেখা ছাপা হয়েছে, বন্ধুরা তো দেখলোই, বাবা মা দেখলেন, আত্মীয় স্বজন লিখলেন। সেই দিন থেকে হৃদয়ের মধ্যে একটা অন্য ধরনের স্ফুরণ ঘটে গেল যে আমি লেখক হয়েছি, আমার মুদ্রিত অক্ষরে আমার নাম এসেছে। সে কি আনন্দ, চমৎকার। এবং আমার তখন কচিকাচার আসর করতাম সেই থেকে। আর আমার ওইখানে রংপুরে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুরা ছিলেন হচ্ছে, যেমন ধরুন মতলুব আলী বাবলু, এখন কিছুদিন আগে সে রিটায়ার্ড করেছে। সে হলো ডিন অফ আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলেন উনি। তারপরে শহীদুর রহমান, তো মোফাজ্জল হোসেন, আর আমাদের একজন গুরু ছিলেন যিনি সাহিত্যের দিক নির্দেশনা দিতেন, তিনি হচ্ছেন কায়সুল হক, কবি শামসুর রহমানের বন্ধু। হ্যাঁ, আমার খুব কাছের লোক ছিলেন। তো আমরা লিখেই তার কাছে চলে যেতাম। লেখা দেখতেন, কেটে দিতেন, আবার শুদ্ধ করে দিতেন এবং উৎসাহ দিতেন। এভাবেই আমার ওখান থেকেই মোনাজাত উদ্দিন আমার এক বন্ধু ছিল, ফিলিপস পুরস্কার পেয়েছেন সাংবাদিকতার জন্যে। আমরা সবাই একসঙ্গে চলাফেরা করতাম এবং এদের নিয়েই আমার সাহিত্য জীবন গড়ে উঠেছিল। রংপুরে আমরা যেসব বন্ধু ছিলাম, লেখালেখি করতাম। একসময় কারমাইকেল কলেজে যখন পড়লাম তখন কারমাইকেল কলেজের ঘটনাও খুব চমৎকার। সেখানকার উপস্থিত কবিতা লিখতে হতো। উপস্থিত কবিতা লিখে আমি একসময় ফার্স্ট প্রাইজ পেয়েছি কলেজ থেকে। কি বিষয়ের উপর লিখেছিলেন? বিষয়টা সেটা উপস্থিত, অবশ্য একটু পিছনে বলতে হয়। আমরা একবার সব বন্ধু মিলে রংপুর শহর থেকে দূরে কারমাইকেল কলেজ, সেখান থেকে একদিন ট্রেনে করে চলে গিয়েছিলাম পার্বতীপুর স্টেশনে। পার্বতীপুর স্টেশনে গিয়ে সেখানকার দৃশ্য, কেউ কবিতায় লিখবে, কেউ ছবি আঁকবে, এইসব ছিল। তো সেইটাই আমি লিখেছিলাম, পাথর পাথর নিথর নিস্তব্ধ মাটির বুকে। এরকম করে রেল লাইন চলে গেছে, রেল লাইনের সঙ্গে দুটো লাইনের কোনো দিন মিলন হবে না, জীবনটাও বুঝিবা তাই। এরকমই ছিল বিষয়বস্তু। এত ছোট বয়সে এত গভীর চিন্তা। আসলে দেখেন, আমি যখন কারমাইকেল কলেজে পড়তাম তখন আমার বিষয় ছিল বাংলা অনার্স পড়লে ফিলোসফি ছিল। আচ্ছা, দর্শনে টাইম অ্যান্ড স্পেস বলে একটা চ্যাপ্টার ছিল। কলিমুদ্দিন স্যার ছিলেন, খুব ভালো পড়াতেন। আমার অনুপ্রাণিত করেছেন আমার স্যাররা। যেমন ধরেন ওখানে রংপুরের কাকিনার সেই যে কাকিনা নামক স্টেশন, সেখানে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশ। এইখানকার কবি পরিবারের একজন আব্দুল সালাম আমার স্যার ছিলেন। আচ্ছা, আমার খুব ভালো লাগতো স্যারকে, ভালো লাগতো। বিল্ল মঙ্গল ভট্টাচার্য খুলনার মানুষ ছিলেন, বাংলা পড়াতেন। একই শান্তিনিকেতনের ভঙ্গিতে লিচু গাছের নিচে বসে পড়াতেন। আমরা মুগ্ধ হয়েও আমরা আকণ্ঠ পান করতাম তার কথার সুধাকে। এমনি ছিল সুন্দর। সেখান থেকে কি আপনি অনুপ্রেরণা পেয়েছেন যে ভবিষ্যতে শিক্ষক হবেন?
হ্যাঁ, শিক্ষক হতে খুব ইচ্ছে করতো যে আমি শিক্ষক হব, আমি আচ্ছা। শিক্ষক হব, অন্য কোনো চাকরি না, শিক্ষকতায় যাব। স্যার সেটা তো ঠিক আছে, শিক্ষকতার আগে তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সে তো বটেই। এবং সেটির জন্য আপনাকে বাংলা সাহিত্যে আপনি পড়েছিলেন। হ্যাঁ, পড়াশোনা বাংলা করেছি। সাহিত্য কেন? বাংলা সাহিত্য বললাম তো, বাংলাটাই আমার বেশি ভালো লাগতো বিধায় বাংলার গভীরে যাব আমি। শুরুতেই তো বাংলাতেই কবিতা লিখতেন। বাংলায় আমি পড়াশোনাই শুধু দাঁড়িয়ে বাইরে বলতে গিয়ে অনেক বাইরের বইও পড়েছি। আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র তখন বিশ্বাস করেন দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কবিতার পরিচয়ের বই পড়েছি, বিষ্ণুদের বই পড়েছি, সুধীন্দ্রনাথ দত্তের বই আমার এই কাইসুল হক এই ভদ্রলোকও পড়াতে শিখিয়েছেন, স্যাররা শিখিয়েছেন। শিবপ্রসন্ন লাহিড়ী আমার বাংলা পড়াতেন, বাংলা শিক্ষক ছিলেন, তার তিনি ভাষাতত্ত্ব খুব ভালো জানতেন। এগুলো আমি অনুপ্রাণিত হয়েছি। এবং ওখান থেকে বাবা যখন বদলি হয়ে যশোরে চলে গেলেন তখন আমরা একবার এসেছিলাম পাবনাতে। আচ্ছা। পাবনাতে এসে একজন অসম্ভব ভালো স্যারকে পেয়েছিলাম, এডওয়ার্ড কলেজে, এবং এডওয়ার্ড কলেজের কিছু বন্ধু আমার লেখালেখির সঙ্গী হয়েছিল, এদের কথাও বলতে ইচ্ছে করছে। যেমন ধরুন আনোয়ার পাশা, শহীদ আনোয়ার পাশা, এই স্যারের ছাত্র হয়েছিলাম আমি। হাবিবুন নবী স্যার, ইনি রাজশাহীর মানুষ, তার ছাত্র হয়েছিলাম। এই স্যারদের মানে বিশেষ করে আনোয়ার পাশাতে লেখক ছিলেন, তার নিশুতি রাতের গাথা, তার আপনার রাইফেল রুটি আওরাত একসময় বিএ ক্লাসে পাঠ্য হয়েছিল তার মৃত্যুর পরে। এই স্যারকে আমার খুব ভালো লাগতো, তিনি চর্যাপদ পড়াতেন, অদ্ভুত পড়াতেন, এবং বুদ্ধিস্ট মিস্টিক কাল্ট সে কেমন করে ছবি এঁকে এঁকে পড়াতেন, খুব ভালো লাগতো। আর পাবনার কিছু বন্ধু ছিল যারা কাব্যচর্চা করতো, যেমন ধরেন এখানে আবুল কাশেম, উনি একসময় প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন এখন, নজরুল হক নান্নু, তারপরে আপনার আমেরিকা থাকে এখন আমার বন্ধু ফজলুর রহমান, ঠিকানা পত্রিকার সম্পাদক। আমি কবিতা লিখেই নজরুল হক নান্নু এদের কাছে চলে যেতাম, কাশেম ভাইয়ের কাছে চলে যেতাম। স্যার আপনার কবিতা নিয়ে আমরা কথা শুনছিলাম, এবার আপনার গদ্য নিয়ে একটু শুনি। আপনি কবিতা লেখা শুরু করেছিলেন ছোটবেলা থেকে, গদ্যে এলেন কি করে স্যার? গদ্যে এলাম সেটা এক অস্বাভাবিক ব্যাপারই বলা চলে। কবিতা ভালোবাসতাম, কবিতা এখনও লিখি খুব কম। তো গদ্যে এলাম, বাবার প্রথম সন্তান, বাবা মা ভালোবাসতেন। বিশেষত লেখালেখির ক্ষেত্রে বাবার তো অনেক বড় ভূমিকা ছিল, বই কিনে দিতেন। কোনো দিন শার্ট প্যান্ট চাই এইসব বলতাম না, বলতাম বাবা তুমি যাচ্ছ আমার জন্য এই বইটা ঢাকা থেকে এনো, মুখখান থেকে রাজশাহী থেকে এনো। বাবা বই এনে দিন, বই ছিল আনন্দের একমাত্র আমার বিষয়। তো যা হোক, বাবা, আমি রংপুরে, আমি তখন ইয়েতে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি কাজে ঢাকায় চলে গেছি। আমি আকস্মিকভাবে জানতে পারলাম যে বাবা সম্ভবত মৃত্যুবরণ করছে, আমাকে ফিরে আসতে বলা হলো। তখন তো এই যমুনা সেতু, পদ্মা সেতু এইসব হয়নি, যমুনা সেতু হয়নি। তখন আমি ফেরিতে করে অনেক কষ্টে আসলাম, এসে দেখি আব্বা শায়িত আছেন এবং মৃত। তারপরে আব্বাকে এখানে স্থানীয় যে একটি চমৎকার গোরস্থান আছে, আরিফপুর গোরস্থান, এখানে সমাধিস্থ করা হলো। আমি প্রতিদিন গোরস্থানে যেতে যেতে 40 দিন পর্যন্ত গেলাম। তারপরে মনে হলো 41 দিন নয় কেন, আমি গেলাম গোরস্থানে, ঘুরে ঘুরে অপূর্ব শোভা দেখলাম, কবরগুলো দেখলাম। আমার ভিতরে কেমন যে একটা বেদনার উৎপত্তি হতে থাকলো। আর আমার এই লোকগুলোকে মনে হতো, আরে এই ফলক দেখে মনে ওনাকে তো চিনি, ওনাকে তো চিনতাম। তারপরে আমি মনে হলো একটা বই লিখলে কেমন হয়, সেটা তার কবিতায় হলো না। তখন আমি গুরুস্থানের উপরে বই লিখতে আরম্ভ করলাম প্রতিদিন। তখন আমি মহিলা কলেজে, এডওয়ার্ড কলেজ থেকে বদলি হয়ে মহিলা কলেজে এসে অপুরন্ত সময় আমার হাতে, আমি তখন বই লিখতে আরম্ভ করলাম। বইটির নাম অনন্ত ঘুমের দেশে, ইংরেজি হলো ইন দ্য রেলম অফ ইটার্নাল স্লিপ বইটার। এবং এই বইটা প্রকাশিত হলো, এবং সেই বইটা থেকে আমার গদ্য সাহিত্যের উৎপত্তি। এবং আমার এই বইটা লিখতে গিয়ে কোরআন শরীফে কোথায় আত্মা সম্পর্কে আছে তা দেখলাম, কোথাও আত্মা সম্পর্কে কিছু নেই, একটি মাত্র লাইন আছে, আল্লাহর আদেশ ঘটিত। তারপর হোয়াট ইজ সোল, আত্মাটা কি, এবং মৃত্যুটা কি, জীবনটা কি, এইসব বিষয়ে আমি নানান রেফারেন্স থেকে লিখলাম। দর্শনে চলে গেলাম, ইতিহাসে গেলাম, এরকম অনেক রেফারেন্স দিয়ে ভূমিকা লিখলাম। মানে এটা একটা গবেষণাধর্মী, একরকম গবেষণা, এবং প্রায় 1000-1200 লোকের জীবন
মানে রেখাচিত্র আছে জীবন সম্পর্কে। আচ্ছা স্যার, যেটা আপনিও বলছিলেন যে আপনার সাংস্কৃতিক চর্চা শুরু হয় ছোটবেলা থেকে, জি তবে পরিপূর্ণভাবে হয়তো এর বিকাশ পায় আপনি যখন পাবনায় এসেছেন। আবার পাবনায় ফিরে এলে এসেছেন। আমার একটু বিকশিত হলাম বেশি। এখানে আমার বলেছিলাম যে বন্ধুরা পেলাম। এখানে আমার মতিউর রহমান বাচ্চুরাম আমার এক এডওয়ার্ড কলেজে জিএস ছিলেন, আমার বন্ধু ছিলেন। সে আমাকে একসময় নির্বাচনেও নিয়ে গিয়েছিল। আচ্ছা। সমস্ত খাতাপত্র বই বন্ধ করে বলল আজকে থেকে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ নয় মতিয়া গ্রুপে চলে গেলাম। আমি জানতাম না মেনন গ্রুপে কি মতি ওই বন্ধুর অনুপ্রেরণা, এবং এই বন্ধুই আমার জীবনে অনেক কিছু দিয়েছে। আমার বাংলা একাডেমির কথা বললেন, সেই মঞ্চে যে রবীন্দ্রনাথ কবিতায় ফুল এই গ্রন্থটাও সেখানে মোড়ক উন্মোচন করলেন বিচারপতি হাবিবুর রহমান সাহেব। আচ্ছা। এইটা আমার বন্ধুর অনুপ্রেরণায় হয়েছে। তো আর সাহিত্যের অনুপ্রেরণা তখন তো আমি বিয়ে শাদী করিনি, পরে আমার স্ত্রীর অনুপ্রেরণা, আমার কন্যার অনুপ্রেরণা আছে আমার লেখার মধ্যে। বাবা তুমি লেখো, আমার স্ত্রী বলেছেন তুমি সংসার বাদ দিয়ে এইটা করো, এবং তাতে কখনো বিরক্তি দেখিনি। এসবই আমার অনুপ্রাণিত করেছে। আমার মা বেঁচে ছিলেন, যা হোক আমি সব মিলিয়ে আমার পাবনার পরিবেশটা এমন চমৎকার হয়ে উঠলো। এডওয়ার্ড কলেজে বলেছি এখানে আনোয়ার পাশা স্যারের মতো স্যার পেয়েছে সব মিলিয়ে, এবং আমি লেখালেখি শুরু করলাম। তখন পশ্চিমবাংলাতেও আমার লেখা প্রকাশ পেতে থাকলো। স্যার, আমরা আপনার অনন্ত ঘুমের দেশে যে বইটি অনেক জনপ্রিয় হয়েছিল এবং অনেকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল, সেই বইটি সম্পর্কে তো গল্প শুনছিলাম, এবং আমি দর্শকদের দেখাতে চাই এই বইটির প্রচ্ছদ। স্যার, আপনি যে এখানে পাবনাতে 71 সালে আপনি বোধহয় পাবনাতেই ছিলেন। জি জি, সে সময়ের কথা একটু ছোট করে শুনতে চাই। শৈশবকালে যদিও আমি চঞ্চল ছিলাম, কিন্তু আমি কিন্তু একটু ভীতু প্রকৃতির মানুষ। এমনি ধরেন যে কোনো মঞ্চে তুলে দেন বক্তব্য রাখতে আমার কোনো কুণ্ঠা নেই, দ্বিধা নেই। কারণ ছাত্র পড়িয়ে পড়িয়ে আমার এই সংকোচ চলে গেছে। কথা বলতে আমি একেবারে উদাত্ত কণ্ঠে আমি উচ্চারণ করতে ভালোবাসি, এবং শ্রেণীকক্ষে সফলতার জন্য আমি ছাত্রদের কাছে অপরন্ত ভালোবাসাও পেয়েছি জি, পপুলার টিচার হিসেবে। তো আমি কিন্তু আবার ওই সবচেয়ে অপকর্মটা যেটা বলুন, আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, সেটা আমার ভীতি। কিন্তু আমি মনে প্রাণে দেশের স্বাধীনতা চাইতাম। আমি গোপনে গোপনে, তখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের ঘরে অট্টালিকার মধ্যে তখন হারিকেন জ্বালিয়ে চুপচুপ করে কবিতা লিখতাম এবং গভীর বিশ্বাস করতাম সে প্রেমের কবিতার মধ্যেও আমার দেশের কথা ফুটে উঠেছে। এবং আমি এবং শম্পা আপনার সেই কবিতা শুনতে চাই। 71 সালের লেখা আপনার একটি কবিতা যদি আমাদের শোনাতেন। যেমন ধরেন, দেশ নারী যদি একাকার না হয়, শুধু কোনো রমণীকে যদি সেই ভালোবাসার মধ্যে মমত্ব থাকে না, দেশের সঙ্গে মা চলে আসবে, এটাই তো জি, অবশ্যই। গভীর ভালোবাসা। তো দেখুন, সেই যে একটা ভীতিকর অবস্থা, সে কবিতার নাম গোলাপ বাগানে সাপ। দেশটা গোলাপ বাগান, কিন্তু সেখানে সাপ, আর্মি, পাক সেনা বাহিনী। ত্রস্ত জনপদ ভয়ার্ত সংকুল, তুলবে না আর কেউ গোলাপ বাগানে ফুল। অরণ্যের কালকুট প্রবিষ্ট বাগানে, যথারীতি উদ্যত ফনা দোলায় সবখানে। মূলত বাংলাদেশ বিচিত্র বেতান, মনসার ছদ্মরূপে জানো তো ওরা কি চান। এইসব ঘরে ওরা খোঁজে অভীষ্ট বিবর, আমার কি আসন্ন জম যেমন নিদ্রাপটে লক্ষিন্দর। সুলতা, যেও না গোলাপ বাগানে তুমি যৌবনা উদ্ভিন্ন, আমার বক্ষে গোলাপ নেই আছে কত চিহ্ন। ফুলদানি শূন্য আজ বাগানে বিষাক্ত গোলাপ, তোমার বেনিতে ভাবি দোলায় ফনাটে সাপ। চমৎকার খুবই সুন্দর। স্যার, এরকম আরো অনেক কবিতা লিখেছেন আপনি, এবং আপনার হাতে লেখা কবিতাগুলো আজকে আমাদের জন্য নিয়ে এসেছেন। সেটা আমাদের জন্য কিন্তু অনেক পরম পাওয়া, কারণ পাবনার এত পরিচিত একজন মুখ এবং যার কবিতা দেশের বাইরেও প্রকাশিত হয়েছে। যেটা মাছরাঙা সংবাদে যাবার আগে আপনি বলছিলেন যে দেশের বাইরে আপনার কবিতা প্রকাশিত হয়েছে, এবং আমিও দর্শকদের জানাচ্ছিলাম যে অনেকগুলো পত্রিকার নাম। প্রথম যে পত্রিকায় ছাপা হয়েছিল আপনার কবিতা, সেটি মনে আছে? এভাবে ঠিক মনে রাখতে পারিনি, সেহেতু অনেক বছর আগের কথা। তবে আপনাদের যদি বিরক্তিকর কিছু না হয়, আমার দেশের তখনকার স্বাধীনতার সময়, মানে যুদ্ধের সময় কেমন অবস্থায় আমরা আছি সে বিষয়ে লেখাটা
আমার কালীয় কলম পত্রিকায় ছাপা হয়েছে। সেই কালীয় কলম কালী কলম, এই দেশে হচ্ছে কালীয় কলম, জি। আর কলকাতা থেকে বের হতো কালী কলম। সেই পত্রিকায় আমার কিছু লেখা ছাপা হয়। তখন ওই মুক্তিযুদ্ধের পর আমি এগুলো দিই, ওরা খুব সাদরে গ্রহণ করে এবং ছাপাতে থাকে। তো সেখানে আপনার বেশ কিছু পত্র, অন্য দিনের কথা বলেছি, অনুত্তমের পত্রিকার কথা বলেছি যে সময়ান হুক এই পত্রিকা আমার লেখা ছাপা হতো। এবং একদিন আমি দেশ পত্রিকায় বিজ্ঞাপনে দেখি যে আমার নামটা আছে। তখন আমার বন্ধু প্রমথেশ সেন আর আমার বন্ধু মহবুব হোসেন অধ্যাপনা করতেন, বুলবুল ভাইস প্রিন্সিপাল ছিলেন। আর প্রমথেশ সেন কলকাতায় গেলেন। প্রমথেশ সেনের ভাইও খুব ঐতিহ্যপূর্ণ একটি ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন প্রণবেশ সেন। দেবদুলালের কণ্ঠে যখন ওই যে উচ্চারিত হতো মুক্তিযুদ্ধের সময়, অনুপ্রাণিত আমরা সবাই হতাম। তার ছোট ভাইটা আমার বন্ধু ছিলেন, তিনি দেশ পত্রিকা এনে দিতেন এবং আমাকে এনে দিয়েছিলেন সেই কালী কলম। সেখানে দেখি আমার কবিতাটা ছাপা হয়েছে। কি আনন্দ, কি অফুরন্ত। স্যার, আপনি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন, এবং এত বিখ্যাত বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি একটি বইও লিখেছেন, শতাব্দীর ছায়াপথে এডওয়ার্ড কলেজ। সম্পদ, তুমি একটু দর্শকদের দেখাও। আপনার কাছ থেকে শুনতে চাই যে এই কলেজের সাথে আপনার যুক্ত হওয়া, আপনি কত বছর ছিলেন, অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছু। 81 এর আগে আমি এই কলেজে আসার আগে বেসরকারি চাকরি করেছি, শহীদ বুলবুল কলেজ, এখন সরকারি হয়েছে। এই এডওয়ার্ড কলেজে 81 সালে যখন আসি, এখানে আমার নিজের কণ্ঠে উচ্চারণ করলে খুব খারাপ শোনা গেলেও বলি, সেটা আমার কৃতিত্ব। আমি সারা বাংলাদেশে পিএসসি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। চমৎকার। এবং আমার গর্বের কথা। স্যাররা ওই পিএসসি আবু হেনা মোস্তফা কামাল আমার খুব ভালো বাসার স্যার ছিলেন। উনি বললেন, ওনার তুমি ঢাকা কলেজে জয়েন করো, তুমি কেন এডওয়ার্ড কলেজে? আমি বললাম, স্যার আমার ঘরে ছোট্ট একটি কন্যা আছে, স্ত্রী আছে, আমি বাসা ভাড়া দিয়ে থাকতে পারবো না। জানেন তখন সরকারি কলেজের বেতন কত ছিল, এবং কাজের মেয়েরও বেতন অত কম থাকে না, 750 টাকা বেসিক। আচ্ছা। তো যা হোক, আমার স্যাররা অসন্তুষ্ট হলেও পিএসসি বোর্ডের চেয়ারম্যানও আমাকে বললেন যে এটা ঠিক করলেন না। গেলাম এডওয়ার্ড কলেজ জয়েন করলাম। এডওয়ার্ড কলেজকে ভালোবাসলাম, এডওয়ার্ড কলেজ মনে প্রাণ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকলাম, লেখাপড়া করলাম। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সেক্রেটারি ছিলাম, শিল্পকলা ছিল, সব তো আপনারাই বলেছেন। তো যা হোক, আমি খুব পড়াশোনার মধ্যে আমি এডওয়ার্ড কলেজ সম্পর্কে আমার মনে হলো যে একটা বই লিখি এডওয়ার্ড কলেজের উপরে। তখন আমি 8 বছর খেটে এইখানে যে তখন বিদ্যুৎ আসেনি এডওয়ার্ড কলেজে, সেই ফ্যানি পার্কস, যিনি নাকি ভারতবর্ষে বেড়াতে এসেছিলেন, তিনি রাজা রামমোহনের বাড়িতে গিয়ে কেমন করে সেই টানা পাখা দেখেছিলেন, সেই কথাও আমার এডওয়ার্ড কলেজ প্রসঙ্গে আছে। সব মিলিয়ে কেন 45 মিনিটের ঘন্টা হলো, কেন 50 মিনিট থেকে নামান হলো, সব আমি এইসব নোট করেছি, ফুটনোটে লেখা আছে। এই বইটা আমার 8 বছর খাটনির ফসল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শতবর্ষ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন, তখন সচিব ছিলেন, এই অনুষ্ঠানের সচিব ছিলেন আমার বন্ধু অধ্যাপক শিবজিৎ কুমার নাগ। এই বইটা ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে অনেকে যে এটা প্রকাশ করতেই হবে, প্রধানমন্ত্রীর হাতে দিতেই হবে। এবং এই বইটা প্রকাশ পেল, প্রধানমন্ত্রীর হাতে আমি মঞ্চে দিলাম অভিনন্দন পত্র। স্যাররা বললেন যে মনোয়ার হোসেন জাহিদি লিখেছে, মনোয়ার হোসেন জাহিদি মঞ্চে উঠবে। আমি মঞ্চে এসে বিপুল জনতার সম্মুখে সেদিন উদাত্ত কণ্ঠে অভিনন্দন পত্র পাঠ করলাম এবং এই বইখানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছি। স্যার, এডওয়ার্ড কলেজের প্রসঙ্গে যখন আসলেনি, তখন বলতে চাচ্ছি যে আপনি তো অধ্যাপনাও করেছেন দীর্ঘ 35 বছর। তো এই সম্পর্কে বলেন, আপনার অধ্যাপনা জীবনের প্রথম দিন, ক্লাসের প্রথম দিন। আচ্ছা, ক্লাসের প্রথম দিন আমি বললাম যে একটু দ্বিধা ছিল, একটি কণ্ঠের মধ্যে একটু বেসুরো ভাব ছিল। একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে এরকম আব্দুল মান্নান স্যার, ডক্টর কাজী আব্দুল, খুব চমৎকার রবীন্দ্র সাহিত্য পড়াতেন, তিনি পড়া ধরেছিলেন, আমার পা কাঁপছিল সম্মুখে যে দাঁড়িয়ে, মেয়েদের সম্মুখে কথা বলতে, ছেলেদের সম্মুখে একটা দ্বিধান্বিত ছিলাম। যা হোক, ওই যে এখানে বললাম মতিউর রহমান বাচ্চু আমার ছাত্র ইউনিয়নে নিয়ে গেল, আমি বুঝিনি কোন, তো তার পিছনে গিয়ে আমার না কিছু কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেলাম। এডওয়ার্ড কলেজে এসে, তার আগে তো বুলবুল কলেজে ছিলাম, কাজে আমার পরিচর্যা, কথা বলার ভঙ্গি ইত্যাদি তো আমি রপ্তই করে ফেলেছি, আর কোনো দ্বিধা ছিল না। তবে ছাত্রদের আমি অনেক দিয়েছি বলবো না, ছাত্রদের কাছ থেকে আমি ভালো পেয়েছি। আমার একজন স্যার ছিলেন, বলেছিলেন ভালো শিক্ষক ভালো ছাত্র তৈরি করে,
কিন্তু ভালো ছাত্রছাত্রীও ভালো শিক্ষক তৈরি করে, অর্থাৎ তাদের জিজ্ঞাসা। শ্রেণীকক্ষে একটি জিজ্ঞাসার উত্তর না দিতে পারবো, পরে দেখে সে বলবো এ তো বড় লজ্জার কথা, সেই জন্য আমাকে প্রস্তুত হয়ে আসতে হতো। জি। এবং খুব গভীর আনন্দে মেঘনাদ বধ কাব্য পড়াতাম, ছন্দর উপরে ছন্দ পড়াতাম, অলংকার পড়াতাম। আমার খুব গভীর আনন্দ বোধ করতাম। আমি মেঘদূত কাব্য পড়াতাম। খালিকুজ্জামান স্যার ছিলেন, মারা গেছেন, স্যারকে বললাম স্যার এই জিনিসটা আমাকে, তখন বললো যে তুমি তো কেবল বেসরকারি কলেজ থেকে আসছে, এটা পারবে। স্যার আমি মেকআপ করবো, আমি পড়ে পড়ে রপ্ত করে নিয়ে ক্লাসে আসবো স্যার। এবং আমি খুব ছাত্রদের ভাষায় সফল শিক্ষকই হই। অবশ্যই সেটি আমরা জানি, এবং সেই কারণে আজকে আপনি আমাদের অতিথি। আপনার লেখা আরো অনেকগুলো বই আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বইটি উন্মোচন করেছেন, এবং পাবনার এত বিখ্যাত একটি কলেজের নিয়ে আপনি 8 বছর গবেষণা করে বই লিখেছেন, 100 বছর ইতিহাস। এবং আপনি নিজেই একজন কৃতিজন, এবং কিন্তু আপনি পাবনার আরো অনেক কৃতিজনকে নিয়ে একটি বই লিখেছেন আমরা দেখতে পাচ্ছি। এটি কত বছর কিংবা কত সময় নিয়ে লেখা? এখানে 211 জন মৃতজনের কথা আছে। এই যে আপনারা আব্দুল হামিদ রোড দিয়েছিলেন, আব্দুল হামিদ ব্যক্তিটা কে ছিলেন, কিংবা ধরুন আপনার যে মুক্তিযুদ্ধের সঙ্গে যখন কলকাতায় তৎকালীন পাকিস্তান দূতাবাসে যে পতাকাটা উত্তোলন করেছিলেন, তিনি কে? তিনি পাবনার সন্তান হোসেন আলী, যিনি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই কবিতাটা লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন সমস্ত ভারতবর্ষে। তিনি রজনীকান্ত পাবনার সন্তান, যিনি দেবদুলাল কণ্ঠে যখন পড়া হতো যে সংবাদ পরিক্রমা, সেটা লিখেছিলেন তিনি প্রমথেশ চন্দ্র সেনের ভাই প্রণবেশ চন্দ্র সেন, তিনি পাবনার লোক। এভাবে পাবনার লোককে আমি হাইলাইট করিনি, এরা আপনার গৌরবেই আপনার উদ্ভাসিত। স্যার আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছেন, সেখানকার সময়, ওই সময় পড়ার সময় কোনো সাহিত্য রচনা করেছেন কিনা, বা সেই সময়ের কিছু স্মৃতি যদি শেয়ার করতেন। আমি যখন রাজশাহী এখানে অনার্স পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন পাবনার আমার বন্ধু মতিউর রহমান বাচ্চু, তিনিও বাংলায় পড়তেন। তার গভীর সংস্পর্শ এখান থেকে লাভ করেছিলাম, ওখানে গিয়েও পেলাম, এবং অনেকের সঙ্গে পরিচয় হলো। ফরহাদ খান বাংলা একাডেমিতে ছিলেন আমার বন্ধু। মতিউর রহমান, ফরহাদ খান, আমরা একদিন ভাষাতত্ত্বের মতো কঠিন একটি ক্লাস, সুনীল কুমার মুখোপাধ্যায় তিনি পড়াচ্ছেন, তো হঠাৎ বুদ্ধি হলো বন্ধুদের মধ্যে, আর আমরা প্রথম বেঞ্চে বসবো না বা দ্বিতীয় বেঞ্চে, আমরা না একদম পিছনে একদিন যাব, এবং স্যারের পড়া নষ্ট করে হলেও ওই যে টিপ পড়া, কপালের টিপ পড়া ওই মেয়েটা, ওকে নিয়ে কবিতা লিখতে হবে। আচ্ছা, বয়স তো অল্পই, তো কবিতা লিখতে হবে, বড় কঠিন কাজ। গেলাম একদিন ক্লাস, স্যারের ক্লাসে পিছনে বসলাম, বসে এমন করে বসলাম মেয়েটাকে যেন দেখা যায়। অবশ্য আমাদের সম্পর্ক খুবই মধুর ছিল, ভালো ছিল, তথাকথিত এইভাবে না, আজকালকার দিনের কথা নয়। তো আমরা দেখতে পাচ্ছি মেয়েটার কপালে টিপ, খোপা, খুলনায় বাড়ি মেয়েটি, তো লিখতে হবে। এবং আমাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো, আমরা আপা আপা করতাম, ওনার ভাইয়া বলতেন, এরকম সম্পর্ক ছিল। আচ্ছা। আর বিশেষত আমরা ভালো রেজাল্ট করার জন্য আমাদের প্রতি ওরা আকৃষ্ট ছিল এই জন্যেই যে টিউটোরিয়ালটা স্যার সবচেয়ে ভালো, বেশি নাম্বার ওদেরকে দিয়েছে, ওই নোটটা যদি পাওয়া যেত। আমরাও চালাকি করতাম, কি খুঁজে পাচ্ছি না, তো আপারে খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখছি, যাতে আরো একটু বেশি সময় আপনাদেরকে দেয় মেয়েটি। তো আমরা সমাদৃত হওয়ার জন্য একটু সময় দিতাম, এরকম চালাকি করতাম। যা হোক, তো কবিতা লিখলাম। কবিতা লিখতে সে কি কঠিন অবস্থা, সবাই তাকিয়ে আছে, আবার স্যারের দিকেও একটা অভিনয়ের দৃষ্টিতে তাকা, স্যার আপনার করা খুব ভালো করে শুনছে, কিচ্ছু শুনছি। তো কবিতা এমন, কবিতা লিখতেই হবে, এই কি কবিতা লেখা যায়? তারপরে লিখলাম। লিখলে পরে একদিন ওই মেয়েদেরকে ধরা হলো যে আপা শোনেন, আমাদের খাওয়াতে হবে। কেন খাওয়াবো? কেন? হ্যাঁ খাওয়াবেন, যে আপনাকে নিয়ে খোপা এবং টিপ নিয়ে কবিতা লেখা হয়েছে। তখন বলি শোনান, তা বলে না, ক্যাফেটেরিয়াতে যেতে হবে, খাওয়াতে হবে। তো টাকার তো নেই, বলে আরেকদিন নিয়ে আসেন। তারপর টাকা নিয়ে আসলে আমাদের বলবেন, আমরা সেই আমার বাংলা একাডেমির বন্ধু মতিউর রহমান বাচ্চু, আরও 2-1 ঘনিষ্ঠ বন্ধু, আমরা সব ক্যাফেটেরিয়াতে গেলাম, সেই কবিতাটা পড়ে শোনালাম। সেই কবিতাটি কি এখন আছে? হ্যাঁ, এখনই আছে। বাহ। সেই কবিতা হচ্ছে, বাংলার মেয়ে গো,
বাংলার মেঘো রাত্রির মতন গাঢ় অন্ধকার, কি করে সাজাও তুমি কবরী তোমার, মনে হয় ওইখানে ভাসি বুঝি কঙ্কাবতী দ্বীপ, অথবা সমুদ্রে বয়ে ওই বৈকালিক সূর্যের মতন জলে যেন দেবতার তৃতীয় নয়ন। আমি আরেকটি আপনার বিশেষত্ব আবিষ্কার করেছি, আপনি একজন সংগ্রাহকও। অনেক সৃষ্টিশীল মানুষের দেখা যায় যে অনেক কিছু সংগ্রহে থাকে না, কিন্তু আপনার সেই সময়ের কবিতা, আপনার প্রথম সবকিছু, আপনার সবকিছুই সংগ্রহে আছে। এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। প্রসঙ্গত বলি আপনাকে, দুজনকে যদি আমার বাসায় নিয়ে যেতাম, সে 1800 শতকের ইট আমার বাড়িতে আছে, এবং রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন 1908 সালের ছবি আছে দেশপত্রিকায় প্রকাশিত। আচ্ছা। আমার পরবর্তী যে একটি বই হচ্ছে স্মৃতির জনপদ পাবনা, এর জন্য এইসব কাজ সংগ্রহ করে যাচ্ছি। এবং রবীন্দ্রনাথ নিয়ে আপনার একটি বইও আছে, কবিতায় ফুল, যেটির কথা আমি দর্শকদের জানিয়েছিলাম। স্যার, আমরা আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই যে আপনি পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তো সেখানে আপনি সেখানে আপনি যুক্ত হয়ে কি কি পরিবর্তন এসেছে? পরিবর্তন মানে এটা অনেক ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান। আমার দৃষ্টিভঙ্গিতে এখানে আমি দুই একটি অনুষ্ঠান করেছি, তার মধ্যে খুবই বোধহয় উল্লেখযোগ্য যে মফস্বল শহরে বগুড়ার উডবার্ন লাইব্রেরি বলেন, রাজশাহী লাইব্রেরিতে হয়েছে কিনা আমি জানি না, রংপুরের লাইব্রেরিতে হয়েছে কিনা আমি জানি না, আমি যোগাযোগ, যশোরে বেশ কিছু কাজ হয়। তবে যেটা হয়েছে 1978 খ্রিস্টাব্দে বাংলা মুদ্রণ ও প্রকাশনের 200 বছর উদযাপন হয়েছে। ঢাকাতে তো বিশেষ করে হয়েছে, কলকাতায় হয়েছে। তখন আমি এই পাবনার মতো ক্ষুদ্র শহরে এখানে বাংলা মুদ্রণ প্রকাশনে অক্ষরের বিবর্তন, সরেও আগে কাওয়া কেমন করে লিখত, এসব বর্ণমালার বিবর্তনের বোর্ড করেছিলাম। এবং প্রকাশনা উৎসব একটা হয়েছিল, একটা বই বেরিয়েছিল সম্পাদক, এটা আমি সম্পাদক। বইটির নাম, পত্রিকাটার নাম হচ্ছে দ্বিশতক। আচ্ছা, দ্বিশতক। এখানে আবু হেনা মোস্তফা কামাল এসেছিলেন, সৈয়দ জাহাঙ্গীর নামক ঢাকার শিল্পী এসেছিলেন, তারপর শিল্পকলা একাডেমি থেকে এসেছিলেন, অনেকেই এসেছিলেন। আমাদের এখানে বুক এক্সিবিশন হয়েছিল এবং বক্তৃতা, আলোচনা সভা, কবিতা পাঠের আসর এসব হয়েছিল। এই যে এখন চলচ্চিত্রের সঙ্গে জড়িত শ্যামল দত্ত ছিল, আবু মোহাম্মদ রইত ছিল, ক্যাডেট যে আছেন এখন, এরা সব আমার, মোহাম্মদ রুমি খন্দকার অধ্যাপনা করেন। এরা সকল শৈশবকালে, মানে কৈশোরকালে, তাদের যৌবনকালে এরা আমার খুব সহযোগী ছিল। আব্দুল মতিন খান ছিল, রবিউল ইসলাম রবি ছিলেন। এরা সকলেই মিলে আমাকে সাহায্য করেছে এবং বাংলা প্রকাশনা মুদ্রণের 200 বছর উদযাপন খুব চমৎকার 7 দিন ভরে করেছি। কবিতা পাঠের আসর শুধু করিনি, গদ্য কেমন ছিল, গদ্যের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছি আমরা। সেখানে আর শামসুল ইসলাম প্রধান আলোচক ছিলেন। আলোচনার বিষয় ছিল যে কেমন করে লেখা হলো সেই এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। লেখকের নাম ন্যাথিয়াল ব্রাসি হেলহেড, তিনি যে প্রথম বাংলা এবং পঞ্চানন কর্মকার সেই অক্ষরগুলো কেটেছিল, সব আমরা প্রদর্শন করেছিলাম। চমৎকার সেসব দিনের কথা। এরকম অনেক কিছুই আমরা অন্য রাজা রামমোহনের উৎসব করেছিলাম। আমরা ব্রাহ্মণ চিত্রকলা প্রদর্শনী হয়েছিল পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কবির চৌধুরী এসেছিলেন, 100 বছর উদযাপন হয়েছিল যখন, 100 বর্ষ, এবং এই পত্রিকাটা সম্পাদন করেছিলেন আমার বন্ধু শিবজিৎ নাথ। আর টোটাল বিষয়টাই আমার উপরে দেখার বিষয় ছিল। বিভিন্ন দিন বিভিন্ন গেস্ট এসেছেন, কবির চৌধুরীর কথা বললাম, আরও অনেকেই এসেছিলেন। জিল্লুর রহমান সিদ্দিকী এসেছিলেন, কবি শামসুর রহমান প্রথম দিন উদ্বোধন করেছিলেন। কি অদ্ভুত মানুষ কবি শামসুর রহমান। সম্ভবত কিছু বলতে চাইছি, আমি বলতে চাচ্ছি যে আপনার এত গুণ, আর এই গুণের মধ্যে, অনেকগুলো গুণের মধ্যে আরো একটা গুণ আছে যে আপনি সাংস্কৃতিক জগতেরও একজন পরিচিত মুখ। পাবনার কোন কোন সংগঠনের সাথে আপনি জড়িত? আমি তো খুব একটা অন্যান্য সংগঠনের সর্বদা, যেমন আজকে বিকেলে একটি আফা নামক একটি প্রতিষ্ঠান আছে, তার বিকেলে আমার আলোচনা সবাই ডেকেছে, কার্ডে নাম ছাপিয়েছে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি এবং শিল্পকলা নিয়ে খুব মেতেছিলাম। এই দুটি সংগঠনের একই লোক সম্পাদক, জেনারেল সেক্রেটারি, এ তো কম কথা ছিল না তখন আমার দায়িত্ব পালন করা, এবং খুব
লেখাপড়া, তার পাশাপাশি এগুলো করে বেড়ানো, অতিথি আনা, বক্তব্য কি হবে, সাবজেক্ট ম্যাটার ঠিক করা, এসব করেছি সারা জীবন ধরে এসব করেছি। এবং আমরা আজকে কিন্তু বেশ গর্বিত আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, এবং আমার বিশ্বাস পাবনাও গর্বিত আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।